বাংলাদেশের রাজনীতির অন্দরে আবারও শুরু হয়েছে নতুন এক বয়ানের যুদ্ধ। রাজপথে যেমন লড়াই আছে, তেমনি এখন লড়াই চলছে বয়ান আর প্রচারণার ময়দানে। কারা সত্যিকারের বিরোধী দল, কার হাতে আছে জনগণের আসল ম্যান্ডেট, আর কে কেবল অন্যের অর্জনের কৃতিত্ব নিজের নামে লিখে দিতে চাইছে। সম্প্রতি এই প্রশ্নগুলোই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, কারণ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকে নতুন এক দাবি বারবার শোনা যাচ্ছে। তাদের বক্তব্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি দেশের প্রধান বিরোধী শক্তি নয়, বরং সংসদে মাত্র 6টি আসন পাওয়া এনসিপি নাকি প্রকৃত ও আদি খাঁটি বিরোধী দল। শুধু তাই নয়, তাদের ভাষ্য অনুযায়ী জামায়াত নাকি তাদের অনুসরণ করে রাজনীতি করছে। রাজপথ থেকে সংসদ, সব আন্দোলন, প্রতিবাদ এবং রাজনৈতিক উদ্যোগ নাকি মূলত এনসিপির কয়েকজন এমপির নেতৃত্বেই হচ্ছে। এই দাবিকে আরও জোরালোভাবে সামনে আনেন এনসিপির প্রভাবশালী নেত্রী সামান্তা শারমিন। একটি টক শোতে তিনি সরাসরি বলেন, জামায়াত যে নির্বাচন এত আসন পেয়েছে তার পেছনেও নাকি এনসিপির অবদান রয়েছে। তার দাবি, এনসিপি না থাকলে জামায়াত এত আসন পেত না। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বড় কৌশল কাজ করছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, যাদের বলা হয় জেন জি। তাদের সামনে নতুন এক রাজনৈতিক বয়ান দাঁড় করানোর চেষ্টা চলছে। বক্তব্যটা অনেকটা এমন, আগামী নির্বাচনে বিএনপির বিকল্প হিসেবে জামায়াতকে নয়, বরং এনসিপিকেই ভাবতে হবে। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবতা কি সত্যিই এমন? রাজনীতির মাঠে আবেগ নয়, শেষ কথা বলে ভোটের হিসাব। আর সেই হিসাব যাচাই করতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে বাস্তব উদাহরণের দিকে। চলুন একটি কেস স্টাডি করে দেখি। নরসিংদী 2 আসনের নির্বাচনী চিত্র। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারওয়ার তুষার। জোটের ঐক্যের স্বার্থে জামায়াতের পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন দেওয়া হয়। এমনকি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজ হাতে তার কাছে জোটের প্রতীক তুলে দেন। কিন্তু এই আসনের একটি গুরুত্বপূর্ণ পটভূমি ছিল। এর আগেই জামায়াত নেতা আমজাদ হোসেন ওই আসনে মনোনয়ন তুলেছিলেন। জোটের সিদ্ধান্ত অনুযায়ী তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়। দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে তিনি নিজের প্রচারণা সম্পূর্ণ বন্ধ করে দেন। শুধু তাই নয়, তিনি নিজেই জোটের প্রার্থীর পক্ষে মিছিলে অংশ নেন। এমনকি জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ান নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন, ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে শুধু জোটের প্রতীক রাখা হোক। অর্থাৎ জোটের প্রার্থীর প্রতি জামায়াতের পক্ষ থেকে কোনো ধরনের দ্বিধা বা দ্বন্দ্ব ছিল না। নির্বাচনের দিনও নরসিংদীর বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট ও স্বেচ্ছাসেবক সরবরাহ করে জামায়াত। সবকিছু মিলিয়ে জোটের প্রার্থীকে জেতাতে তারা পুরো সাংগঠনিক শক্তি ব্যবহার করেছিল। কিন্তু এরপর আসে ভোটের ফলাফল, যা পুরো আলোচনাকেই নতুন প্রশ্নের সামনে দাঁড় করায়। জোটের প্রার্থী সারওয়ার তুষার পান প্রায় 19,000 ভোট। অন্যদিকে আমজাদ হোসেন, যিনি মাঠে কোনো প্রচারণা করেননি, কাউকে ভোট চাইতেও যাননি, এমনকি নিজের পক্ষে প্রচারও চালাননি, তিনি পেয়েছেন প্রায় 55,000 ভোট, অর্থাৎ প্রায় 3 গুণ বেশি ভোট। এই ফলাফল অনেকের কাছেই একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে, কারণ এখানে দেখা যায় সংগঠনের শক্তি এবং ভোট ব্যাংকের বাস্তবতা কতটা গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতার মধ্যে এখন প্রশ্ন উঠছে, যারা নিজেরাই 20,000 ভোটের সীমা পার করতে পারেন না, তারা নাকি সত্যি অন্য একটি দলের নির্বাচনী সাফল্যের দাবিদার হতে পারেন? রাজনীতির এই বিতর্ক শুধু নির্বাচনী মাঠে সীমাবদ্ধ নেই, সংসদের ভেতরেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সংসদে প্রথম স্লোগান ওঠার ঘটনাটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতে সেই প্রতিবাদ প্রথম করেন জামায়াতের এমপি ডাক্তার তাহের। গুরুতর অসুস্থ শরীর নিয়েও তিনি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। কিন্তু এরপর কিছু মহল থেকে দাবি করা হয়, জামায়াত নাকি প্রথমে নীরব ছিল, পরে এনসিপি সরব হওয়ার পর তারা কথা বলেছে। এমন বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন রাজনৈতিক ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা। আরেকটি ঘটনা নিয়েও একই ধরনের বিতর্ক তৈরি হয়। সংসদে যখন শহীদ ওসমান বিন হাদির নামে শোক প্রস্তাব আনার প্রসঙ্গ ওঠে, তখন অভিযোগ ওঠে প্রথম তালিকায় তার নাম ছিল না। সেই সময় কে প্রথম আপত্তি তুলেছিলেন? সংসদের ভেতরে দাঁড়িয়ে বিষয়টি স্পিকারের নজরে আনেন ডাক্তার তাহের। পরে অন্যান্যরাও বিষয়টি সমর্থন করেন। তবুও বাইরে ভিন্ন ধরনের প্রচারণা ছড়ানো হয়, যেখানে বলা হয় জামায়াত নাকি শহীদদের বিষয়েও নীরব। এমন ঘটনাগুলো রাজনীতির ভেতরে একটি বড় প্রশ্ন তুলছে। আসলে কি এখানে মত পার্থক্য নাকি কৌশলগত প্রোপাগান্ডা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে, বিএনপি ক্ষমতাসীন দল হিসেবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে। আর বিরোধী রাজনীতির জায়গায় কে শক্ত অবস্থান নেবে, সেই প্রতিযোগিতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
অনেকের মতে মাঠের সংগঠন এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কারণে জামায়াত এখনও একটি বড় শক্তি। অন্যদিকে নতুন দল হিসেবে এনসিপি নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতেই রাজনৈতিক বয়ান, টকশো, বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ার প্রচারণা সবকিছুই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির সবচেয়ে বড় বিচারক কে? উত্তরটা খুবই সহজ, জনগণ। ভোটের মাঠে, সংগঠনের শক্তিতে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় সেখানেই নির্ধারিত হবে কে কতটা শক্তিশালী। রাজনীতি কখনো শুধু বক্তব্যে টিকে থাকে না, এটা টিকে থাকে মানুষের আস্থা, ত্যাগ এবং সংগঠনের উপর। তাই সামনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন, এসব নির্বাচনই হয়তো দেখিয়ে দেবে বাস্তব চিত্রটা, কে আসলে মাঠে কতটা শক্তিশালী। আর রাজনীতির এই নতুন অধ্যায়ে বাংলাদেশের ভোটাররা ঠিক কী সিদ্ধান্ত নেবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার মতামত কি? রাজনীতির এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন? মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। আর এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন নিয়মিত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।